ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং তারই প্রস্তাবে সংগ্রাম পরিষদ গড়ে ওঠে এবং 11ই মার্চ আন্দোলনের সূচনা এবং সেই দিনই সহ আরও অনেক ছাত্রতা গ্রেপ্তার হয়। আর এরপর মানে পাকিস্তান নামক দেশটা তৈরি হওয়ার 7 মাসের মধ্যে 3বার তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আর তারপরে দীর্ঘ কারাবাস 49 সাল থেকে 52 সাল পর্যন্ত তিনি বন্দী ছিলেন। কিন্তু বন্দিখানায় থেকেও কিন্তু তিনি যোগাযোগ রাখতেন ছাত্রদের সঙ্গে এবং এই তথ্যগুলি আপনারা পাবেন। কারণ আমার মনে হয় যে উদ্যোগটা আমি নিয়েছিলাম 96 সালে সরকার আসার পর, যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি ইন্টেলিজেন্সের কী কী রিপোর্ট আছে, যখন আমি জানতে পারলাম যে সেগুলি এখনও রক্ষিত আছে, তাই আমি সেগুলি সব সংগ্রহ করি এবং সংগ্রহ করে সেটা এখন আমি প্রকাশ করছি। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর ইতিহাসে কোথাও আমার মনে আজ পর্যন্ত কোনো দেশে কোনো নেতার বিরুদ্ধে ইন্টেলিজেন্সের যে সিক্রেট ডকুমেন্ট তা কিন্তু প্রকাশ করা হয়নি। আমি যখন এই ডকুমেন্টগুলি হাতে পাই তখন আমি দীর্ঘদিন এর উপর কাজ করি। আমার বান্ধবী কবি সাংবাদিক বেবি মওদুদ আমার সাথে ছিল, আমরা দুজন মিলে বসে প্রায় 20 বছরের মতো বলতে গেলে এর উপর কাজ হয়। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এগুলি আমরা প্রকাশ করব এবং সেটা প্রকাশ হয়েছে। কাজে 1948 সালের থেকে নিয়ে 71 সাল পর্যন্ত এই ডকুমেন্টস দেওয়া আছে। আমরা ইতিমধ্যে 7 খণ্ড প্রকাশ করেছি, 8, 9 এবং 10 তৈরি আছে। কাজে এগুলি পড়লে এর মধ্যে থেকে অনেক ইতিহাস জানা যাবে, অনেক কথা জানা যাবে যে তার বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট আছে সেই রিপোর্টে কিন্তু প্রকাশ হয়ে যায় যে তিনি বন্দিখানায় থেকেও কীভাবে ছাত্র নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিতেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু সেই আন্দোলন সংগ্রাম চলে। আমরা কিছুক্ষণ আগে জাতির পিতার আরেকটি বই আমার দেখা নয়া চীনের ইংরেজি অনুবাদ, এই ইংরেজি অনুবাদের নামটা একটু পরিবর্তন করা হয়েছে, নিউ চায়না 1952, অর্থাৎ 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন চীন ভ্রমণে গিয়েছিলেন একটা শান্তি সম্মেলনে যোগ দিতে, তখন ঢাকা থেকে যেতে হলে এখান থেকে বার্মা অর্থাৎ বর্তমানে মিয়ানমার, তারপর হংকং হয়ে তারপর চীনে পৌঁছাতে হতো। প্রতি জায়গায় কিন্তু পরবর্তী মানে যাত্রাবিরতি ছিল পরবর্তী প্লেনের জন্য। কিন্তু এই যাত্রাবিরতির সময় সব জায়গাগুলি তিনি যে দেখেছেন, সেখানকার সামাজিক অবস্থা, সেখানকার একেবারে কৃষক, শ্রমিক, নারী সহ সকলের অবস্থা সব কিছু তিনি খুব পর্যবেক্ষণ করেছেন। অতি অল্প কথায় এর ভিতরে খুব চমৎকারভাবে তার বর্ণনা দেওয়া আছে। সেই সাথে সাথে মানে আমাদের নিজেদের দেশের কথা, আমাদের সংস্কৃতির কথা, আমাদের ভাষার কথা, সে কথাও কিন্তু তিনি লিখেছেন এবং বাংলা একাডেমি এটা প্রকাশ করেছে, সেজন্য ধন্যবাদ জানাই। এবং কিছুক্ষণ আগে এটা আমরা মুক্ত করলাম। আমি আশা করি এটা সকলের কাছেই গ্রহণযোগ্য হবে। অসমাপ্ত আত্মজীবনী আপনারা জানেন যে প্রায় 13টা ভাষায় কিন্তু সেটা অনুবাদ হয়েছে এবং আরও কতগুলি ভাষায় সেটা অনুবাদ হচ্ছে। এরপর কারাগারে রোজ নামচা, সেটা ছিল 66 সাল থেকে 68 সাল পর্যন্ত তার কারাজীবনের 68 সাল পর্যন্তই কারাজীবনের স্মৃতির কিছু লেখা আছে। কাজে এই লেখাগুলির মধ্য দিয়েও কিন্তু অনেক ইতিহাস আজকে জনগণের কাছে স্পষ্ট হয়ে এসেছে। কাজে আমি এটুকু বলবো, আমি বেশি সময় নেব না, কারণ এই করোনা ভাইরাসের কারণে বেশি কিছু বলে সময় নষ্ট করা উচিত না। তো আমি মনে করি যে এই লেখাগুলির ভিতর থেকে কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসটাও চমৎকারভাবে বেরিয়ে এসছে। এই সিক্রেট ডকুমেন্ট যেটা তার বিরুদ্ধে লেখা, সেখান থেকে কিন্তু অনেক সত্য, অনেক তথ্য বেরিয়ে এসেছে। আমি আশা করি এর পূর্বে যারা বঙ্গবন্ধুকে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন, তারা বোধহয় নিজেদেরকে শুধরে নিতে একটা সুযোগ পাবেন। যাক, আমি বলবো যে এই করোনা ভাইরাস
অনেক ক্ষতি করেছে মানুষের, কারণ সবার জীবনযাত্রাটা প্রায় স্থবির হয়ে গিয়েছিল। তবে আমরা বাংলাদেশের চেষ্টা করেছি যে যেভাবে হোক আমাদেরকে মানুষের জীবনযাত্রা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিতে হবে। সেজন্য আপনারা জানেন যে আমরা বিশেষ প্রণোদনা ঘোষণা দিয়েছি। আর এই প্রণোদনা ছাড়াও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে এদেশের শিল্পী, এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সংস্কৃতিসেবী সকলকে আমরা চেষ্টা করেছি সহযোগিতা করতে। এমনকি আমি শিল্পকলা একাডেমি থেকে তালিকা নিয়েছি, আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও তালিকা নিয়েছি, এবং সেখানে আমরা সমগ্র বাংলাদেশে এখানে প্রায় সাড়ে সাত হাজার শিল্পী, তাদেরকে আমরা কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছি। তাছাড়া অন্যান্য শ্রেণী পেশা যারা তাদেরকেও, অর্থাৎ সরকারি ঘোষণা ছাড়াও প্রধানমন্ত্রী কল্যাণ তহবিল থেকে এই সহযোগিতা দেওয়া হয়েছে। তাছাড়া সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও কিন্তু এই সহযোগিতা আমরা দিয়েছি। তবে ওই সময়টায় আসলে যেহেতু দোকানপাটও বন্ধ, সব কিছু বন্ধ, আমাদের প্রকাশকরা খুবই সমস্যায় ছিলেন। তারপর তাদেরকেও আমরা সব রকম সহযোগিতা করার চেষ্টা করেছি। কোনো শ্রেণী কেউই কিন্তু বাদ যায়নি। আমরা সহযোগিতার ক্ষেত্রে এমনকি আমাদের রিক্সা পিছনে যারা ছবি আঁকে তাদেরকে খুঁজেও কিন্তু আমরা সহযোগিতা করেছি। যন্ত্রসঙ্গীতের সাথে যারা জড়িত, তারা কোনো কাজ পাচ্ছিল না, তাদেরকেও সহযোগিতা করেছি যেখানে যেভাবে যতটুকু খবর পেয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি আপনাদের, এই ধরনের মানুষ কে কোথায় আছে এই খবরগুলি কিন্তু আমাকে এনে দিতে সবসময় আমার ছোট বোন রেহানা। সেই সব খুঁজে খুঁজে বের করে বলতে দেখে সহযোগিতা করতে হবে, এই গ্রুপকে সহযোগিতা করতে হবে, এটা করতে হবে। কাজে এভাবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, সেটা হলো, এবং আমরা একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আর্থিক প্রণোদনা দিয়ে গেছি যাতে মানুষের জীবনটা যেন একেবারে স্থবির না হয়ে যায়। আর সেই সাথে আরেকটা বলেছি যে আমাদের খাদ্য উৎপাদনটা যেন বৃদ্ধি করার সব প্রচেষ্টা অব্যাহত থাকে। আর কিছু না হোক, পেটে খেলে পিঠে সয়, এটা একটা কথা আছে, সেটা যেন থাকে, সেই ব্যবস্থাটা আমরা করি। আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের না, আপনারা জানেন যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি পেয়েছে, এবং খুব একটা বিশেষ ব্যাপার যে সালাম এবং রফিক নামে দুইজন প্রবাসী বাঙালি, এবং তারা মিলে, এবং আরও কয়েকটি দেশের কিছু ভাষাপ্রেমী, তারা এক হয়ে ভালোবাসি মাতৃভাষা এরকম একটা সংগঠন করে তাদের একটা প্রচেষ্টা ছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা যায় কিনা। আমরা তাদেরই কথায় অনুরোধে আমি জাতিসংঘে আমরা এই প্রস্তাব নিয়ে আজকে সেটা এখন 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষা না, সারা বিশ্বের মাতৃভাষা সংরক্ষণের এবং মাতৃভাষা চর্চার জন্য এখন আমরা এটা স্বীকৃতি পেয়েছি, যার জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও একটা গড়ে তুলেছি। কাজেই নিজের মায়ের ভাষাকে মর্যাদা দেওয়া এটা যেমন দরকার, আবার অন্য ভাষাকে জানাও দরকার। সেই জন্য অনুবাদ আমাদের একান্তভাবে দরকার। এই জন্য বাংলা একাডেমিকে সবসময় আমি অনুরোধ করেছি যে অন্যান্য দেশের সাহিত্য যেন আমরা জানতে পারি, কারণ একটা সাহিত্যের ভিতর থেকে মানুষের জীবনযাত্রাটা জানা যায়, তাদের সংস্কৃতি জানা যায়, তাদের ইতিহাস জানা যায়, অনেক কিছু জানার একটা সুযোগ থাকে। আমরা রাজনীতি করি, বক্তৃতা দিয়ে অনেক কথাই বলি, সেই কথাগুলি মানুষের মন ছুঁয়ে যায়, কিন্তু তার থেকেও বেশি মন ছোঁয় সাহিত্যের ভিতর দিয়ে কোনো বার্তা যদি আমরা মানুষের হৃদয়ে পৌঁছাতে পারি, তো সেটা স্থায়িত্ব কিন্তু অনেক বেশি হয়, আবেদনটাও বেশি হয়। দ্বিতীয়ত যে সাহিত্যের মধ্য দিয়ে একটি দেশের সার্বিক পরিস্থিতিটাকেও জানার একটা সুযোগ হয়, মানুষের জীবন মান সম্পর্কে জানা যায়, জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। সেজন্য এটা খুব বেশি প্রয়োজন। তাছাড়া সাহিত্যের ভিতর থেকে ইতিহাস, সংস্কৃতি সব কিছুই তো আমরা জানতে পারি। সেজন্য এর উপর সবসময় ভাষার উপরে গবেষণা করা এবং অনুবাদ করা, এবং সেই জিনিসগুলি যেন মানুষের কাছে পৌঁছে যায়। আর বই পড়ার অভ্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রত্যেকের জীবনে যদি বই পড়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু সময় কাটাতেও কষ্ট হয় না। যদিও এখন ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন টোন এগুলি এত বেশি হয়ে গেছে, তো সেখানে কিন্তু এখন পড়ার সুযোগ আছে। এখন হয়তো একটা বই খুলে পড়তে হয় না, কিন্তু একটা আপনার ট্যাব অথবা বুকলেট অথবা ফোন অথবা যেভাবে হোক ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আপনি পড়তে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন কোনটা ভালো লাগবে, আমি মনে করি একটা বই হাতে নিয়ে বইয়ের পাতা উল্টে উল্টে পড়া, এর আনন্দটাই আলাদা। এটা কিন্তু ওই যন্ত্রের মধ্যে পাওয়া যায় না, যন্ত্রে আমরা পাই না। তবে হ্যাঁ, যন্ত্রটা সাথে নিতে সুবিধা বেশি, অল্প জায়গায় অনেক বেশি পাওয়া যায়, এই সুবিধাগুলি আছে। কিন্তু তারপরে আমি বলবো যে বইয়ের আবেদনটা কিন্তু কোনোদিন মুছে যাবে না, আবেদনটা থাকবে, আর বইগুলো স্থায়ীভাবেই থাকে, এটাও দেখতে হবে। সেই জন্য প্রকাশকদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই মহামারীর সময়ও তারা অনেক কষ্ট পেয়েছেন আমরা জানি। তো সেই কথা বিবেচনা করে এবং আমাদের যারা পাঠকবৃন্দ বই পড়তে পছন্দ করেন অথবা বই মেলায় ঘুরে ঘুরে বই দেখার ভিতরে যে আনন্দ, সেই আনন্দ থেকে যাতে সবাই মানে বঞ্চিত না হন, সেই চিন্তা করেই কিন্তু বই মেলাটা আজকে করা হচ্ছে। তবে আমি অনুরোধ করব সবাইকে, যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। যদিও আমরা শুরু থেকে ব্যবস্থা নিয়েছিলাম বলেই এটা আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনারা দেখেছেন এখন আবার এর এখন বলছে দ্বিতীয় ওয়েভ, কোথাও কোথাও তৃতীয় ওয়েভ শুরু হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাসটা আরও মারাত্মক আকারে দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যদিও আমরা টিকা দিচ্ছি, টিকা দেওয়া কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, তারপরে আমি বলবো যে আমরা প্রায় ৪৫ লক্ষের উপর কিন্তু টিকাদান হয়ে গেছে এবং এটা চলতে থাকবে এবং দ্বিতীয় ডোজটাও দেওয়া হবে। কিন্তু তারপর আমি বলবো যে টিকা দিয়েই মনে করবেন না যে সবাই একেবারে সুরক্ষিত হয়ে গেছেন। সেই জন্য মাস্ক পরা, হাত ধোয়া, একটু দূরত্ব বজায় রাখা, সেগুলো অবশ্যই সকলে মেনে চলবেন। নিজেকে সুরক্ষিত করা মানে অন্যকেও সুরক্ষিত করা। আমি বারবার এই কথাটা বলে যাচ্ছি, আমি আশা করি আপনারা সবাই এই বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং বইমেলায় যাবেন, বইও দেখবেন, বইও ধরবেন, কিন্তু তারপরেও নিজের স্বাস্থ্যবিধিটা মেনে নিজেকে সুরক্ষিত করবেন, সেটাই আমি চাই। আমি শেষ করবার আগে এটুকু বলবো যে আমাদের নতুন প্রজন্ম, তাদের জন্য বই পড়ার দিকে ঝোঁক হয়, অভ্যাস হয়। যেন আমি আমাদের ব্যক্তিগত কথা বলতে পারি, ছোট্ট শিশু জন্ম নেওয়ার পর থেকে তাদেরকে বই পড়ে শোনানো, এটা কিন্তু আমাদের বাড়িতে সবসময় একটা অভ্যাস ছিল এবং এটা এখনও আছে, অব্যাহত আছে। এমনকি আমাদের ছেলেমেয়েরাও তাদের বাচ্চাদের বোধহয় জন্মের পর থেকেই তাদের বই পড়ে শোনানো শুরু করে। এমনকি এখন আমাদের যারা মানে ছোট্ট যারা এখনও, সবাইকেই ওই বই পড়ার দিকে একটা ঝোঁক, বই পড়তে হবে, দেখতে হবে বা বই হাতে নিতে হবে। এবং সবসময় ছোট একটা লাইব্রেরি তাদের জন্য করে রাখি, যেন বাচ্চারা বইটা অন্তর ঘেটে ঘেটে দেখে বা পড়ে। কাজে বই পড়ার অভ্যাসটার জন্য অব্যাহত থাকে, সেটা কিন্তু সবাইকে আপনারা একটু যত্নবান হবেন, সেটাই আমরা চাই। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে এই বইমেলা আমাদের শুরু হতে যাচ্ছে। আমরা এমন একটা সময় যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, তার জন্ম শতবার্ষিকীর ১০১ বছর, আর সেই সাথে এসছে এবার আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ দুটোই আমাদের একেবারে পাশাপাশি একই সাথে। কাজে আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছি। এই ২৬শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা ৫০ বছর পূর্ণ করব। বাংলাদেশ এখন আর ভিক্ষা ঝুলি নিয়ে ঘুরে বেড়াবার দেশ না। অন্তত এটুকু দাবি করতে পারি যে আওয়ামী লীগ যখন থেকে সরকারে এসেছে তখন থেকেই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছে বলেই, যেখানে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতিপিতা গড়ে তুলে গিয়েছিলেন, দেশকে স্বল্পোন্নত দেশে প্রতিষ্ঠা করেছিলেন মাত্র ৩.৫ বছরের মধ্যে। একটা বিধ্বস্ত দেশ, যুদ্ধবিধ্বস্ত দেশ, তার উপর এটা ছিল একটা প্রদেশ।
সেই প্রদেশটাকে একটা দেশে রূপান্তর করা এবং এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা এবং স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করা অনেক কঠিন কাজ ছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সেটা করে যান। কিন্তু 75 15ই আগস্ট আমাদের জীবনের যে কালো অধ্যায়, সেই দিন শুধু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করা হয়নি। আপনারা জানেন যে আমার মা, আমার ছোট ছোট 3 ভাই, কামাল জামাল আছে, সবই তো আমার ছোট, তা কামাল জামালের নবপরিণীত বধূ, আমার আত্মীয় স্বজন সহ 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এমনকি আমার বাবা মিলিটারি সেক্রেটারি, তাকে হত্যা করে। কর্নেল জামিলকে, এএসপি ছিলেন হাসিবুর রহমান, তাকে হত্যা করে। এভাবে আমাদের পরিবারের সদস্যকে হত্যা করে ফেলে। আমরা ব্যক্তিগতভাবে সব হারিয়েছি, কিন্তু বাংলাদেশ হারিয়েছিল তার সকল সম্ভাবনাকে। বাংলাদেশের মানুষ যখন ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে, তখন থেকে আমরা দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি জাতির পিতার আদর্শ অনুসরণ করি, বাস্তবায়ন শুরু করি। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি, তখন থেকে আমাদের এই প্রচেষ্টাই ছিল যে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে চলবে, বিশ্বে মাথা উঁচু করে চলবে। যে দেশটি এত রক্ত দিয়ে, এত সংগ্রাম করে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। সেই স্বাধীনতাকে সফল করতে হবে। বাংলাদেশ কারো মুখাপেক্ষি হবে না, নিজের পায়ে দাঁড়াবে। আজকে আমরা এই বছর এই সময় যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, ঠিক সেই সময় আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হবার মর্যাদা পেয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারবে না, বাংলাদেশকে আর পিছনে টানতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাজে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং প্রজন্মের পর প্রজন্ম যেন এই দেশের মুক্তিযুদ্ধের চেতনায় এবং স্বাধীনতার এই সুফল বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছে দেয়, সেটাই আমরা কামনা করি। কাজে সাহিত্যের মধ্য দিয়ে মানুষ ইতিহাস জানতে পারে, সংস্কৃতি জানতে পারে, নিজেকে জানতে পারে, অপরকে জানাতে পারে এবং জানতে পারে, বা অনুবাদ সাহিত্যের মধ্য দিয়ে বিশ্বের অনেক সাহিত্য, অনেক ইতিহাস সব কিছু জানতে পারবে। যে আমি বাংলা একাডেমিকে আবার অনুরোধ করব যে আপনারা অনুবাদ সাহিত্যটা অবশ্যই রাখবেন। যেমন আমাদের বইগুলি অন্যান্য ভাষায় অনুবাদ হবে, পৃথিবীর বিভিন্ন ভাষায় যেন যেতে পারে, আবার পৃথিবীর যেগুলি সাহিত্য আছে সেটাও যেন অনুবাদ হয়ে আমাদের দেশের মানুষের জন্য তা জানতে পারে। কারণ পৃথিবীটা এখন তো গ্লোবাল ভিলেজ, কাজে সেই ক্ষেত্রে সকলকে একে অপরকে জানা, শুধু ব্যবসা বাণিজ্য না, সংস্কৃতি চর্চা, সাহিত্য, ইতিহাস, সব কিছু, ভূগোল, সব কিছুর মধ্য দিয়েই জানার একটা সুযোগ আছে। তো সেই সুযোগটা বই আমাদের দেয়। তো এই বইমেলাটা আজকে হচ্ছে, আবার আমি বলি সবথেকে কষ্ট যে আমি সেখানে উপস্থিত হতে পারলাম না। তো এবার বইমেলার মূল উপজীব্য বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রতিপাদ্য গ্রহণ করবার জন্য, কারণ মার্চ মাসে এটা হচ্ছে, কাজে সেই দিক থেকে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ করব জাতিপিতার বই চীন দেখে এলাম বা নিউ চায়না 1952, এটা সবাই একটু পড়বেন। পড়লে অনেক কিছু জানতে পারবেন, অনেক জানার সুযোগ আছে। শুধু তাই না, তিনি বাংলাদেশের মানুষ নিয়ে কী ভাবেন, নারীদের ক্ষমতায়ন নিয়ে কী ভাবেন, বা আমাদের ধর্মীয় অনুশাসনে কী ভাবেন, সব কিছুই কিন্তু সেখানে চমৎকারভাবে অত অল্প সময় সেটা কিন্তু লেখা আছে। তিনি 52 সাল পর্যন্ত বন্দী ছিলেন, 52 সালে মুক্তি পেয়ে কিন্তু চায়না ভিজিটে যান। এরপর আবার 54 সালে তিনি গ্রেপ্তার হন। যখন 54 সালে তিনি বন্দী ছিলেন, তখন এই বইটি লিখেছিলেন। একে একে প্রায় সবগুলি আমরা প্রকাশ করেছি। আরেকটি বাকি আছে এখন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের লেখা স্মৃতিকথা। সেটাও আমরা ভবিষ্যতে প্রকাশ করব, সে প্রস্তুতি আমরা নিচ্ছি। আর সিক্রেট ডকুমেন্টগুলিও আমরা প্রকাশ করছি। কাজে সিক্রেট ডকুমেন্টগুলিও আপনারা যদি পড়েন, বাংলাদেশের ইতিহাস গবেষণার জন্য এটা একটা অমূল্য দলিল হিসেবে আসবে। এটা একটা ব্রিটিশ কোম্পানি ইংল্যান্ড থেকে ওটা প্রকাশ করছে, সিক্রেট ডকুমেন্ট, এই বইটি। তো আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই।
আসুন সবাই মিলে আমরা বই পড়া অভ্যাস গড়ে তুলি, আর আমাদের আগামী প্রজন্মকেও যেন উৎসাহিত করি এবং বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক উন্নয়নে, সাংস্কৃতিক উন্নয়নে, সর্বক্ষেত্রে সামাজিক ন্যায়বোধে আমরা এই দেশকে অসাম্প্রদায়িক চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি অমর একুশে বইমেলা অনুষ্ঠানমালা 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।